পিকের আবারও ভবিষ্যৎবাণী, টেনশনে মমতা, যেখানে পিকে পরিষ্কার বললেন দ্য টাইমস নাও ইন্টারভিউতে যে বাংলায় বিজেপির সিট বাড়তে পারে। দিল্লিতে বসে যে সমস্ত নেতারা ভাবছেন যে বাংলা থেকে বিজেপি গুটিয়ে গেছে, সেটা আপনাদের ভুল ধারণা। বাংলায় বিজেপি যথেষ্ট শক্তভাবে রয়েছে। অতি অবশ্যই খবরের ডিটেলে যাবো, তার পাশাপাশি আপনাদেরকে জানিয়ে দিই তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী দ্বন্দ্ব চরম শিখরে, যেখানে আমরা দেখতে পেলাম দুর্গাপুরে আজকে নেতার মধ্যে মার দাঙ্গার সিচুয়েশন শুরু হয়ে গেল, যেখানে বর্ধমান দুর্গাপুরের তৃণমূল কংগ্রেসের প্রার্থী কীর্তি আজাদকে ধাক্কা মেরেছেন তৃণমূল কংগ্রেসেরই নেতারা। এই দেখে মাথায় হাত তৃণমূল কংগ্রেসের প্রার্থী কীর্তি আজাদের, যে আমি কোথায় এলাম, আমার সাথে কি ঘটছে। অতি অবশ্যই সমস্ত খবরের ডিটেলে যাওয়ার আগে নমস্কার, আমি অদ্বিতীয়া রয়। আজকে আবার চলে এসেছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সঙ্গে অদ্বিতীয়ায়। আপনাদের সকলকে প্রণাম ও ভালোবাসা জানিয়ে আজকের প্রতিবেদন আমি এখান থেকে শুরু করছি। আমি শুরুতেই আপনাদের সামনে পিকে প্রশান্ত কিশোর কি বলেছেন সেই ভিডিওটি একবার প্রেজেন্ট করি। जमीन पे नहीं हूं मैं, फर्स्ट हैंड मेरा कोई एक्सपीरियंस नहीं है, लेकिन संदेश खाली जैसे जब भी मुद्दे आते हैं तो नो मैटर व्हाट यू क्लेम, जो रूलिंग पार्टी है उसको उसका नुकसान होगा ही होगा। बट संदेश खाली विथ और विदाउट संदेश खाली, बीजेपी हैज बीन ऑन अपसर्ज इन बंगाल। मेक नो मिस्टेक, लॉट ऑफ पीपल सिटिंग इन दिल्ली दे थिंक कि बंगाल में तो बीजेपी खत्म हो गई। बीजेपी आज भी वहाँ बहुत मजबूत पॉलिटिकल फोर्स है, एंड विथ द इंक्रीजिंग एंटी इनकम्बेंसी अगेंस्ट टीएमसी, क्योंकि उनके 12-13 साल हो गए सरकार में, TMC will find it increasingly difficult to defend their territory. So to that extent, I do not see BJP going down below what they got in 2019. तो विधानसभा के मुकाबले बीजेपी बहुत अच्छा परफॉर्मेंस लोकसभा में पश्चिम बंगाल में कर सकती है, and that will come as a surprise to many people in Delhi who are thinking कि बीजेपी बंगाल में खत्म हो गई है या बहुत कमजोर हो गई है। मुझे ऐसा लगता है कि लोकसभा में बीजेपी को बंगाल में अच्छे नंबर, बहुत अच्छे नंबर आ सकते हैं। ভিডিওতে আপনারা দেখতেই পেলেন ভয়ঙ্কর মন্তব্য, যদি বলে থাকে সেটাও ভুল না, ভয়ঙ্কর মন্তব্য করলেন প্রশান্ত কিশোর। আর এই মন্তব্য শোনার পর আপনাদের কি মনে হয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আরামসে ঘুম আসবে? আপনাদের কি মনে হয় তৃণমূল কংগ্রেসের মেন কমান্ড উনি আরামসে রাতে ঘুমোতে পারবেন? প্রশান্ত কিশোর তিনি পরিষ্কার বললেন যে তৃণমূল কংগ্রেস অক্ষম, তৃণমূল কংগ্রেস অক্ষম। এই যে লাস্ট 10 থেকে 12-13 বছরের মধ্যে যত অ্যান্টি ইনকামবেন্সি তৈরি হয়েছে তার ডিফেন্ড করতে তৃণমূল কংগ্রেস টোটালি অক্ষম। এখানে সন্দেশখালীর মতো মুদ্দার জন্যই যে বিজেপি একটা রাইজিং ফোর্স হিসেবে উঠে আসছে তা কিন্তু নয়। সন্দেশখালীর মতো মুদ্দা আসে আর যায়, তাতে বিজেপির বিরাট কিছু ইম্প্যাক্ট পড়েনি। বিজেপি এমনি বাংলায় দারুণ, অর্থাৎ এই বিধানসভার থেকেও ভালো রেজাল্ট করতে চলেছে, যেটা দিল্লিতে বসে যে সমস্ত নেতারা ভাবছেন চেয়ারে বসে যে বাংলা থেকে বিজেপি গুটিয়ে গেছে, তাদের জন্য সারপ্রাইজিং রেজাল্ট করতে চলেছে ভারতীয় জনতা পার্টি বেঙ্গল থেকে। এত বড় মন্তব্য করলেন প্রশান্ত কিশোর। এখানে একটা কথা তো না বললেই নয়, যেটা আমাদের কাছেও ক্লিয়ার, আশা করছি আপনাদের কাছেও ক্লিয়ার। বাংলায় এখন রাজনৈতিক গ্রাউন্ডটা এমন জায়গায় পৌঁছেছে যেখানে আমরা এইটুকু ক্যালকুলেশন লাগাতে পারছি যে লোকসভায় যে 42টা সিট রয়েছে তার মধ্যে যেখানে যেখানে তৃণমূল কংগ্রেস হারবে সেখানে সেখানে পদ্ম ফুল ফুটবে। বুঝতে পারছেন তো? বাংলায় যে 42টা সিট রয়েছে যেখানে যেখানে বিজেপি হারবে, এখন সিচুয়েশন এইরকম হয়ে গেছে যে অন্য কোনো পার্টিকে কম্পিটিশনে আনাই যাচ্ছে না। যেখানে যেখানে বিজেপি হারবে সেখানে সেখানে তৃণমূল কংগ্রেস থাকবে। তারপরেও আমি মেনে নিলাম যে দক্ষিণ মালদা, মেনে নিলাম যে বহরমপুর না হয় কংগ্রেসই জিতলো, কংগ্রেসের পকেট সিট কংগ্রেস জিতলো, তাহলেও ইকুয়েশনটা কি দাঁড়াবে? 20টা হয়তো তৃণমূল কংগ্রেস, 20টা হয়তো বিজেপি। আর ভালো রেজাল্ট করতে চলেছে, ভালো রেজাল্ট করতে চলেছে, তার মানে এইটা হতে পারে যে আগের লোকসভায় বিজেপি 18টা সিট পেয়েছিল, সেটা নিশ্চয়ই নিচে নামবে না, একটা হলেও বেশি হবে, তার মানেই ভালো রেজাল্ট করতে চলেছে। 1-2টো হলেও বেশি হবে, তার মানেই ভালো রেজাল্ট করতে চলেছে। আর এইরকমই বক্তব্য রাখলেন প্রশান্ত কিশোর। এখন রাজনৈতিক পরিস্থিতিও কোথাও না কোথাও তাই বলছে। আর আপনাদের মধ্যে অনেকেই ভাববেন যে এই প্রশান্ত কিশোরের মতো লোকের কথাবার্তায় যাবেন না, ওনার কথা শুনবেন না, উনি হয়তো বিভ্রান্ত করছেন, মানুষকে ভুলভাল বকছেন। কিন্তু আমার ব্যাপারটা হচ্ছে যে আজ থেকে প্রায় 4-5 দিন পর ইলেকশন, আর তার রেজাল্ট আর 1 মাস পর, তো এত বড় মন্তব্য করছেন প্রশান্ত কিশোর, তো 1 মাস পর এই মন্তব্যকে ডিফেন্ড করাটা প্রশান্ত কিশোরের জন্য খুব একটা প্রচন্ড ডিফিকাল্ট হয়ে যাবে, প্রচন্ড কঠিন হয়ে দাঁড়াবে। খুব স্বাভাবিক। আরো একটু ডিটেলে যাই। প্রশান্ত কিশোর তৃণমূল কংগ্রেসের সঙ্গে গ্রাউন্ডে কাজ করেছেন। বিধানসভায় তৃণমূল কংগ্রেসকে জেতাতে 2021 সালে যে কত বড় হাত ছিল প্রশান্ত কিশোরের,
আপনারা খুব ভালো করে জানেন প্রত্যেকটা স্ট্র্যাটেজি কি করে কি করতে হবে, কি কি স্কিম আনতে হবে, সমস্ত কিছু প্ল্যানিং ছিল প্রশান্ত কিশোরের। দিদিকে বলো থেকে শুরু করে সমস্ত প্রকল্প যা যা ঘটেছে সবটাই কিন্তু ছিল প্রশান্ত কিশোরের আইডিয়া। অর্থাৎ তৃণমূল কংগ্রেসকে জেতাতে 100% কাজে লেগেছিলেন এই প্রশান্ত কিশোর। কিন্তু এখন প্রশান্ত কিশোর ডিরেক্টলি তৃণমূল কংগ্রেসের সঙ্গে টাই আপে নেই, আইপ্যাকের সাথেও প্রশান্ত কিশোর কাজ করছেন না, অর্থাৎ পুরোপুরি ছিন্ন হয়ে গেছেন। এখন প্রশান্ত কিশোর বিহারের ইলেকশন নিয়ে ব্যস্ত। তিনি এখন মাটির দাম দিতে চান, যে বিহারে ওনার জন্ম হয়েছে সেই মাটির দাম দিতে চাইছেন প্রশান্ত কিশোর। এই বিহার, যে বিহার পিছিয়ে পড়া স্টেটের মধ্যে 28তম, সেই বিহারকে তিনি নিজের দায়িত্বে 10-এর মধ্যে আনতে চেয়েছেন। 10 নম্বর মানে 10 নম্বর স্থানে বিহারকে তুলে আনতে চাইছেন প্রশান্ত কিশোর। একটাই কথা বলছেন যে না আমার টাকা পয়সার প্রতি লোভ আছে, না আমার আর্থিক কোনো প্রয়োজন, আমি প্রচুর কামিয়েছি নেতাদেরকে বুদ্ধি দিয়ে সমস্ত কিছু। যেমন 10 বছরের আমার অভিজ্ঞতা রয়েছে ইউএন এর সাথে কাজ করে, আর 10 বছর অভিজ্ঞতা রয়েছে বিভিন্ন রকম নেতাদেরকে আইডিয়া দিয়ে, প্ল্যানিং দিয়ে, একজন রাজনৈতিক স্ট্র্যাটেজিস্ট বলুন বা বিশ্লেষক বলুন, এইভাবে কাজ করে আমি প্রচুর কামিয়েছি। কিন্তু এইবার সুযোগ বিহারের মাটিতে, যেখানে আমার জন্ম, সেই মাটির জন্য কাজ করা। যে নেতাদেরকে আমি প্ল্যান দিতাম, যে নেতাদেরকে আমি বুদ্ধি দিতাম, সেটা না দিয়ে আমি সাধারণ মানুষের সাথে কানেক্ট করব, সাধারণ মানুষের সাথে আমি আমার প্ল্যানিং শেয়ার করব, যার জন্য প্রশান্ত কিশোর এখন ব্যস্ত জন স্বরাজ যাত্রাতে। সেই প্রশান্ত কিশোরের মুখ থেকে এরকম বক্তব্য সামনে এসেছে যে বেঙ্গলে ভারতীয় জনতা পার্টি যা রেজাল্ট করবে লোকসভা ভোটে, তা দেখে দিল্লির নেতা মন্ত্রীদের চেয়ার পর্যন্ত হিলে যাবে। মানে অবাক হয়ে যাবেন যে এইরকম রেজাল্ট বেঙ্গল থেকে ভারতীয় জনতা পার্টি করতে চলেছে। এই শুনে যে তৃণমূল কংগ্রেসের রাতের ঘুম কি উড়বে, ওই দলের মধ্যে যে কি পরিমাণ অশান্তি চলছে, কি যে ঘটনা ঘটছে, তা এখন ক্যামেরার সম্মুখীনে মানে দিনের আলোর মধ্যে ঘটছে। এখন আর রাতের দরকার নেই। যেমনটা আপনাদেরকে জানিয়ে দিই, দুর্গাপুরের একটা ঘটনা এক্ষুনি আমি আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করব। বর্ধমান দুর্গাপুর, যেখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কীর্তি আজাদ, তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিচ্ছেন তৃণমূল কংগ্রেসেরই নেতারা ক্যামেরার সম্মুখে দিনের আলোতে। এই দেখে কীর্তি আজাদ প্রচার করতে করতে মন্দিরের সিঁড়িতে বসে মাথায় হাত দিয়ে ভাবছেন যে এ কি, কোথায় আমার বাবা মুখ্যমন্ত্রী ছিলেন, আর কোথায় আমি তার ছেলে হয়ে তৃণমূল কংগ্রেসের একটা এমপি ইলেকশন লড়তে গিয়ে প্রচারে এসে তৃণমূল কংগ্রেসের মতো দলে থাকা একজন নেতা, যে দলটা শুধুমাত্র পশ্চিমবঙ্গেই রয়েছে, তার কাছ থেকে ধাক্কা খেতে হচ্ছে। ভিডিওটি প্রেজেন্ট করি, তারপর যাই ডিটেলে। এদিকে তৃণমূলের দুই নেতার কীর্তিতে মাথায় হাত কীর্তি আজাদের। দুর্গাপুরে দলীয় প্রার্থী কীর্তি আজাদের সামনে হাতাহাতিতে জড়ালেন তৃণমূলের দুই নেতা। কে আগে সম্বর্ধনা দেবে, কে আগে গ্রাম ঘোরাবে, তাই নিয়ে বচসা। ভিডিওতে পরিষ্কার দেখলাম যে এ কি অবস্থা। কিছুক্ষণের জন্য তৃণমূল কংগ্রেসের নেতারা তো ভুলেই গেছিলেন যে বর্ধমান দুর্গাপুরের তৃণমূল কংগ্রেসের প্রার্থী কীর্তি আজাদকে নিয়ে বেরিয়েছেন প্রচার করতে। কিছুক্ষণের জন্য যখন ভুলে গেলেন, নিজেদের মধ্যে অশান্তি করতে লাগলেন, তখন এই প্রার্থী কীর্তি আজাদই চাইলেন যে ঝামেলাটা মেটাতে, ঝামেলাটা থেকে দূর করতে। কিন্তু এ কি, ওনাকেই ধাক্কা মেরে সরিয়ে দেওয়া হলো। শেষে উনি সেখান থেকে নিজে থেকেই সরে চলে গেলেন। তারপর শেষে দেখলাম যে সেখানকারই একটা পাশের মন্দিরে সিঁড়িতে বসে তিনি মাথার ওপর হাত তুলে ঘন্টির সঙ্গে তাল মিলাচ্ছিলেন। ওনার ওই পরিস্থিতি দেখে, ওনার এই প্রচার দেখে এটুকু তো আমরা অনুমান করতেই পারলাম যে তিনি ভাবছেন যে এ কি, আমার বাবা যেখানে ভগবত ঝা আজাদ, তার ছেলে, আমি 3 বারের সাংসদ, আর এখানে তৃণমূল কংগ্রেসের হয়ে বর্ধমান দুর্গাপুর থেকে প্রার্থী হলাম, এ প্রচার করতে গিয়ে আমি দিলীপ ঘোষের এগেনস্টে কি ফাইট দেবো? এ তো আমার দলের মধ্যেই গোষ্ঠীদ্বন্দ্ব চলছে। এই তো সবে তৃণমূল কংগ্রেসের প্রার্থী বর্ধমান দুর্গাপুরের, যিনি শুরু করলেন দিলীপ ঘোষের মতো নেতাকে ডিফেন্ড করতে। যে দিলীপ ঘোষ যথেষ্ট দাপুটে নেতা, যথেষ্ট নামকরা নেতা, যথেষ্ট ফেস ভ্যালু রয়েছে বিজেপির দিক থেকে, যে দিলীপ ঘোষকে প্রত্যেকেই চেনে, প্রচারে নামতে না নামতেই একদম সামনাসামনি ট্যাগলাইনে দিলীপ ঘোষ চলে এলেন। বর্ধমান দুর্গাপুর বলতেই দিলীপ ঘোষের নাম অটোমেটিক সামনে আসছে। সেই দিলীপ ঘোষকে এই তো সবে শুরু করেছিলেন কীর্তি আজাদ ফাইট দিতে, বিভিন্ন রকম ডায়লগ মারা শুরু করলেন, হুঁশিয়ারি দিতে শুরু করলেন, চেষ্টা করলেন যে আমি
এইবার একদম ময়দানে 1:1 নামবো, কিন্তু একই নামার আগেই তো তৃণমূল কংগ্রেসের দলের লোকজনই তো দায়িত্ব নিয়ে কীর্তি আজাদকে হারাবে। কারণ এইভাবে প্রচারে নেমে এইভাবে যদি অশান্তির মুখে পড়তে হয় তাহলে দিলীপ ঘোষের এগেনস্টে কি ফাইট দেবেন? আগে তো নিজের দলের সাংগঠনিক দিকে সামলাতে হবে, আর দলের নেতা যারা গ্রাউন্ডে গিয়ে ভোট চাইবেন এই কীর্তি আজাদের হয়ে, তাদেরকে সামলাতে গিয়ে তো তৃণমূল কংগ্রেস হিমশিম খেয়ে যাবে। শুধুমাত্র এখানেই যে গোষ্ঠীদ্বন্দ্ব দেখা গেছে তা নয়, আপনাদেরকে জানিয়ে দিই বসিরহাটের তৃণমূল কংগ্রেসের প্রার্থী হাজী নুরুল ইসলামকে নিয়ে বেরিয়েছিলেন আজকে প্রচার করতে সন্দেশখালীতে বিধায়ক সুকুমার মাহাতো। এই সেই বিধায়ক সুকুমার মাহাতো যার ফোন এখনো পর্যন্ত ইডির র্যাডারে আছে, সিবিআইও ইনভেস্টিগেশন করছেন, আর অ্যালিগেশন লাগানো হয়েছে যে শেখ শাহজাহানের বাড়িতে ইডি যখন গেছিলেন সেই যে পুরো মাস্টার মাইন্ড আর শেখ শাহজাহানের সঙ্গে যে ফোনে কথোপকথন হয়েছিল এই সেই বিধায়ক এই সুকুমার মাহাতোকে আজকে আমরা অন্যরকম রূপে দেখতে পাচ্ছি। প্রথমে তো জানিয়ে দিই তৃণমূল কংগ্রেসের প্রার্থী বসিরহাটের এই হাজী নুরুল ইসলাম, যার নাম জড়িয়েছে 2010 সালের দে গঙ্গা দাঙ্গার মাস্টারমাইন্ড হিসেবে, তাকে নিয়ে প্রচার করতে বেরিয়েছেন বসিরহাটে সুকুমার মাহাতো। এই সুকুমার মাহাতো শেখ শাহজাহানের খুব ক্লোজ, ফোনেও কথা হয়েছিল সকালবেলায় 5 জানুয়ারি যখন ইডির ওপর হামলা হয়। এই সুকুমার মাহাতো নিজেই নিজের জায়গা ঠিক করতে নিজেরই দলের কর্মীদেরকে গুঁতো মেরে পিছনে ঠেলে দিলেন। আর এ কি, গুঁতোতে এমনভাবে পেছনে ঠেললেন যে অন্য লোককে পাশে এনে, সিকিউরিটিকে পাশে এনে পুরোপুরি কর্মীকে পেছনেই ঠেলে দিলেন। তো এই যদি অবস্থা হয়, এই যদি পরিস্থিতি হয়, তাহলে সত্যি তৃণমূল কংগ্রেসের খুব চাপের ব্যাপার। নিজেদের সাংগঠনিক দিকের দিকে সত্যি তাকানো উচিত যে কি চলছে দলের মধ্যে। নিজেদের কর্মীদের প্রতি যদি এই সম্মান থেকে থাকে তাহলে খুব মুশকিল। একজন বিধায়ক হয়ে একজন দলের কর্মীকে গুঁতো মেরে পিছনে করে দিলেন, অর্থাৎ নিজে থেকে চেষ্টায় সামনে এসে মিডিয়ার সামনে দাঁড়ানোর একটা চেষ্টা। যাই হোক, যদিও আমি ঘুরে ফিরে সেই একই কথায় যাব, সেটা হচ্ছে পিকে যে মন্তব্যটি করলেন সেটা কিন্তু সত্যি ভীষণ অবাক করা মন্তব্য, ভীষণ ইম্পর্টেন্ট মন্তব্য। অতি অবশ্যই এখানে না বললেই নয়। বিজেপি যেটা দেখেছি, যেভাবে যে পরিস্থিতিতে দেখেছি, যে সাংগঠনিক অবস্থা ছিল বিজেপির, সেখান থেকে আমার একটা ছোট্ট অ্যানালাইসিস আপনাদের সামনে তুলে ধরবো। তার পাশাপাশি আপনাদেরকে প্রশ্নও করব যে 2019 সালে যে বিজেপিকে আপনারা দেখেছিলেন, যেভাবে উঠে এসেছিল, যা বিজেপির সাংগঠনিক পরিস্থিতি ছিল, সেটা 2024-এ কি ভালো হয়েছে না কমেছে? আমার তো মনে হয় অতি অবশ্যই ভালো হয়েছে। আপনাদের কি মনে হয় সেটা অতি অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনাদের মতামতের সাথে মিলে গেলেই পিকের ভবিষ্যৎবাণীও কিন্তু সত্যি হতে চলেছে, আর সেটা আগামী আর 1 মাসের মধ্যে আরো বেশিভাবে আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। অতি অবশ্যই আপনাদের মন্তব্য কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকে এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সঙ্গে অদ্বিতীয়া চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তার পাশাপাশি আমার ফেসবুক পেজ সঙ্গে অদ্বিতীয়া, সেখানে গিয়ে ফলো করুন। সঙ্গে অদ্বিতীয়া চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন, যা হবে স্পষ্ট হবে।